দেখেন ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে নারীদের শ্রমে অংশগ্রহণ যে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে সেটা IMF আন্তর্জাতিক অর্থ তহবিলের কান্ট্রি রিপোর্টে পর্যন্ত এসেছে। কাজেই ডক্টর ইউনূসের পক্ষে এসব সংখ্যা দিয়ে তার কোনো উদ্যোগের প্রমাণ দেওয়া অসম্ভব ছিল, তিনি তাই কবিতা ব্যবহার করেছেন। ভারতের আবারও অভিযোগ, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের আলোচনা তুলেছেন। এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন, ভারত মিথ্যা ছড়াই এরকম কথাও তিনি বলেছেন। বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আবারও প্রফেসর ইউনূস তুলেছেন। এর আগে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন, বঙ্গোপসাগরের মালিকানা আমাদের এই কথা বলে এক ধরনের বিপাকে পড়েছিলেন। আবারও সেই অভিযোগ যে প্রফেসর ইউনূস এমন কথা বলেছেন। আমাদের শান্তি কাকু ইউনূস গতকাল জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিয়েছে। অধিবেশনে যোগদান ও বক্তব্য সম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা উচিত। অনেকে হয়তো ইউনূসের ভণ্ডামি ধরতে পারেননি, বাট আমি আপনাদের চোখে আঙুল দিয়ে তার সেই ভণ্ডামিগুলা দেখিয়ে দিতে চাই। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব সময় আন্তর্জাতিক কূটনীতির একটা বিশাল মঞ্চ হিসেবে বিবেচিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন অধিবেশনে বক্তব্য দিতে ওঠেন তখন দেখা যায় অনেক দেশ ওয়াকআউট করেছে। ভিডিও এবং ছবিতে ফাঁকা আসনের দৃশ্য স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। অথচ এ সময় কক্ষে বসা দেখা গেছে মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের। এদের মধ্যে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের, এনসিপির আখতার হুসাইন। এই উপস্থিতি নিছক প্রটোকল মেনে বসে থাকার বিষয় নয়, এইটা নিঃসন্দেহে একটা প্রতীকী বার্তা। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অন্তত 6 ছাত্র। ভুক্তভোগীরা জানায় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। হামলার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি ধামকি দিচ্ছিল বলে অভিযোগ আহতদের। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা। ঈগল হচ্ছে এবি পার্টির সিম্বল, ঈগল হচ্ছে বিমান বাহিনীর সিম্বল। এখানে ডিজিএফআই এর সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে। আবার ধানের শীষ ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে। আবার এখানে তারা জেএসডির সিম্বল, তারা হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে। তাহলে কি আমরা ধরে নেব যে যেই পার্টিগুলোর নাম আমি বললাম এই পার্টিগুলোর নিবন্ধন বাতিল হচ্ছে? উপদেষ্টা নজরুল ইসলামের যে খারাপ দিনগুলো অলরেডি শুরু হয়ে গেল সেটি আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। নজরুলের খারাপ দিনগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং এর সামনে আরো অনেক ভয়ানক দিন অপেক্ষা করছে নজরুলের। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের এই চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাই ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। ইউনূসের সময় বাংলাদেশে নারীদের শ্রমে অংশগ্রহণ যে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে সেটা IMF আন্তর্জাতিক অর্থ তহবিলের কান্ট্রি রিপোর্টে পর্যন্ত এসেছে। কাজেই ডক্টর ইউনূসের পক্ষে এসব সংখ্যা দিয়ে তার কোনো উদ্যোগের প্রমাণ দেওয়া অসম্ভব ছিল, তিনি তাই কবিতা ব্যবহার করেছেন। তিনি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই কবিতা আবৃত্তি করেছেন জাতিসংঘের অধিবেশনে। এবং সেই কবিতা আবৃত্তি করে তিনি বলেছেন তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের নারীদের রাজনীতিতে এবং নিয়ন্ত্রিত যে বার্তা সংস্থা তার যে খবর সেখানে স্পষ্টতই সে কথা লেখা হয়েছে যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ভাষণকে এক যুগান্তকারী বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তারা অধিবেশন কক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সময় উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে যথেষ্ট শক্তিশালী এক ভাষণ বলে মনে করেন এবং তার দল নিশ্চিত হয়েছে বা তার দল নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী দলের নেতাদেরকে সাথে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন, এই রাজনৈতিক ঐক্যটা দেখানো এই সময়ে খুব জরুরি ছিল। মানে মনে প্রশ্ন জাগে যে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বা তাদেরকে ডক্টর ইউনূসের সরকারের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা বলে মনে করছেন। মানে তাদের সবার স্বীকৃতিতে সমর্থনই তো 2024-এর আগস্টে শাসনভার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সুনির্দিষ্ট
স্পষ্টভাবে এই কথাটা বলেছেন যে এই ঐক্যটা দেখানো খুব দরকার ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তার বক্তৃতায় স্পষ্টতই কি ধরনের মানে অর্থনৈতিক এবং রাজনৈতিক ভয়াবহ অবস্থা থেকে আপেক্ষিকভাবে ভালো অবস্থায় এনেছেন সেটা প্রতিফলিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেছেন, অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেছেন কিভাবে তার সরকার কাজ শুরু করেছে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবিও মোকাবেলা করেছে। তো এই আবেগময় বিএনপি মহাসচিবের এই আবেগময় প্রতিক্রিয়া, ডক্টর ইউনূসের প্রেস সচিবের বক্তব্য, এ থেকে পরিষ্কার ডক্টর ইউনূসের জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তব্যকে দারুণ সফল হিসেবে নিশ্চয়ই অভিহিত করা যায়। তবে জামায়াতের নায়েবে আমির এত আবেগ দেখান নাই। বার্তা সংস্থা বাসোসের, সরকারি বার্তা সংস্থার বিবৃতিতে দেখছিলাম, সংবাদে দেখছিলাম যে জামায়াতের নায়েবে আমিরও বলেছেন এই যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একজন রাষ্ট্রপ্রধান, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, তার প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইড পেজে দেখবেন যে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার, এই নামটাই যেহেতু যথেষ্ট কনফিউশনের সৃষ্টি করে, মনে হচ্ছে জামায়াতের নায়েবে আমিরের ভেতরেও এমনকি সেই কনফিউশন আছে। দেখবেন যে ফেসবুক ভেরিফাইড পেজে চিফ অ্যাডভাইজার জিওবির পেজে ব্র্যাকেটে পরিষ্কার লেখা আছে উনি হেড অফ দ্য গভর্নমেন্ট। তো সরকার প্রধানের এই যে উদ্যোগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া, এটাকে স্বাগত জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির। যাই হোক, মূলত আলোচনা করতে চাই জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বক্তব্য দিলেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতার শুরুতেই বলেছেন যে বাংলাদেশে প্রতি 100 জনে 3 জন বাস করে, এবং শুধু সে কারণেই নয়, বাংলাদেশের মানুষের এই যে বারবার রাষ্ট্রগত মানে একটা সংস্কারমুখী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এসব কারণেও নতুন করে শুরু করবার আকাঙ্ক্ষা, এসব কারণেও বাংলাদেশকে নজরে রাখতে হবে। এই 100 জনে 3 জন বাংলাদেশে বাংলাদেশে বাস করেন। এটা ছাড়া ডক্টর ইউনূসের 40 মিনিটের বক্তৃতায় আর বড় বড় কথা ছাড়া কোনো সংখ্যা নাই। যে কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমাদের সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি রায়ের মাধ্যমে সেটা বাতিল হয়েছিল। পরবর্তী সময়ে সেটা জানেন যে 15তম পঞ্চদশ সংশোধনী এসেছিল, যেটা সংসদেও বাতিল করা হয়েছিল। কিসের মাধ্যমে? সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের আলোকে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। সেই সংবিধান সংশোধনের নাম কি? সেটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। এই 15th অ্যামেন্ডমেন্টটাও এইবার এই অবৈধ ইউনূস সরকারের আদালত বাতিল করে দিয়েছে। এদেরকে তো আসলে আমি বিচারপতি বলি না, এগুলা হচ্ছে রাস্তার টোকাইকে ধরে এখানে এনেছে। এরা এতই টোকাই, আমি কিন্তু বলার জন্য টোকাই বলি নাই, এরা এমনই টোকাই যে জাস্টিস, তার নাম ফাতেমা চৌধুরী বা হোয়াট এভার ইট ইজ, আমি নামটা মনে নাই, এদের নাম মনে রাখারও কিছু নাই, সে তার রায়ের ভেতরে এত সব ভুলভাল করেছে, এত সব ভুল আছে যে এই রায়টাও ঠিক রায় না। ফলে এই যেই সব টোকাইরা এনে রিফাতকে বসিয়েছে, অর্থাৎ এখন যার নাম প্রধান বিচারপতি, আপনারা জেনে থাকবেন সে একজন সমকামীও বটে, যেটা নিয়ে হুজুরদের কোনো কথাবার্তা নাই। কিন্তু সেটা যাক গিয়ে, সেটা যেটাই হোক না কেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা হয়তোবা অনেক সময় যুক্তির ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে পরিস্থিতির কারণে মেনে নিতে হয়, যেটা আমি মানতে নারাজ। তারপরেও আমি বলছি আমাদের সলিউশনের জায়গাটা হচ্ছে এমন যে এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা হচ্ছে রিভিউ পিটিশনে আছে। রিভিউ পিটিশনের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আবার ফেরত আসলো। তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে পারে প্রধানমন্ত্রী। বাংলাদেশের এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের ভেতরে ইলেকশন সে কন্ডাক্ট করবে। তখন গিয়ে যেই সরকার আসবে সেটা বৈধ হতে পারে, প্রোভাইডেড ওই তত্ত্বাবধায়ক সরকার আসলেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে বাংলাদেশের আইন অনুযায়ী 151(b), আমি ভুল না করে থাকলে। ভারতের আবারও অভিযোগ, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে 7 সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং 7 সিস্টার্সের আলোচনা তুলেছেন। এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন, ভারত মিথ্যা ছড়াই এরকম কথাও তিনি বলেছেন। বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে আলোচনা আবারও প্রফেসর ইউনূস তুলেছেন। এর আগে চীনে গিয়ে 7 সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন, বঙ্গোপসাগরের মালিকানা আমাদের, এই কথা বলে এক ধরনের বিপাকে পড়েছিলেন। আবারও সেই অভিযোগ যে প্রফেসর ইউনূস এমন কথা বলেছেন। হিন্দুস্তান টাইমস তেমনটা দাবি করছে। বাস্তবতা আদতে কি? প্রফেসর ইউনূস কি সত্যি আমেরিকাতে গিয়ে আবারও 7 সিস্টার্স নিয়ে কথা বললেন? আবারও কি ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করলেন? যখন আমরা বাংলাদেশে দেখছি ইলিশ রপ্তানি হচ্ছে, পূজাতে ইলিশ যাচ্ছে, ইলিশ গেছে অলরেডি, এর আগেও এক ধাক্কা আমরা ইলিশ যেতে দেখলাম। প্রতিনিয়ত ভারত থেকে চাল আসছে, এটা আসছে, ওটা আসছে, সবকিছুই মোটামুটি মনে হচ্ছে যে একটু মানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা, নানাভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ভারত বিদ্বেষী অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে, যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম। এর মাঝে আবারও নতুন করে
করে ভারত বিদ্বেষী অবস্থান কেন প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়ে নেবেন কিংবা নিলেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা দেশি মনোভাব পোষণ করেছেন এমন অভিযোগ করেছে হিন্দুস্তান টাইমস। সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন সেই তথ্যও তারা দিচ্ছে। আমরা নিশ্চিত নই যে এরকম আলোচনা করেছেন কিনা তারা, কারণ বাংলাদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের খবর আমরা দেখিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুনেছি যে সেখানে ভারত ব্যাপারে নানা রকমের কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, সেটা জাতিসংঘ অধিবেশনে নয়। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে যে ভারতের সঙ্গে সমস্যা, মিথ্যা ছড়ায় তারা, ইউনুসের মুখে সেভেন সিস্টার্স। সেখানেই তারা বলছে যে ভারতের সঙ্গে বর্তমানে সমস্যা আছে বাংলাদেশের, অকপটে মেনে নিলেন মোহাম্মদ ইউনুস। একটা অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অভিযোগ করেন, ভারতের থেকে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এদিকে তিনি মিনি সার্ক গঠনের বা সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে মতামত দিয়েছেন। ফের ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে ল্যান্ডল কর্ড আখ্যা দিয়েছেন তিনি, অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন। তবে এই ইস্যুতে তার সুর কিছুটা নরম মনে হয়েছে, অর্থাৎ সেভেন সিস্টার্স ইস্যুতে আগে যে তীব্র সুর দেখা গিয়েছিল সেই সুর কিছুটা নরম হয়েছে, এমনটা হিন্দুস্তান টাইমস বলছে। এর আগে তিনি চীনে বসে বলেছিলেন বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্জিয়ান, এবার তিনি মিলেমিশে সাগর ভাগ করে নেওয়ার কথা বললেন। ইউনুস বললেন, বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে আবদ্ধ, কিন্তু এটা কেন হবে? আমরা আমাদের প্রতিবেশীদের দিকে কেন তাকাবো না? যেন নেপাল, ভুটান, ভারতের